এই নিয়ে এই হরিপুর গ্রামে মোট চারটে খুন হয়ে গেল, আর আপনারা কেউ কিছু জানেন না। এটা কিভাবে সম্ভব বলুন তো? কেউ তো কিছু হতে দেখেছে নাকি? কেউ কিচ্ছুটি দেখেনি দারোগা বাবু। কেউ দেখলে তো অবশ্যই জানাতো আমাদের। কেউ কোনো কিছুই দেখেনি। গ্রামটা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে, রোজ রোজ এক একজন করে সবাই শেষ হয়ে যাচ্ছে। আপনি এত আতঙ্কিত হচ্ছেন কেন? এত তাড়াতাড়ি হাল ছাড়বেন না। আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই খুনিকে আমরা খুঁজে বের করব। আর আমি তো এখানে একটা বাড়িতে উঠেছি। আপনি চিন্তা করবেন না, আপনাদের সুরক্ষায় আমি আছি সব সময়। দারোগা বাবু, আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলুন। নতুন ঘর, আপনি অত কিছু চিনতে পারবেন না গ্রামের। চলুন, আমি দিয়ে আসি আপনাকে। এই বলে সেখান থেকে দুজন লোক হাঁটা শুরু করলো। একজন হচ্ছেন ইন্সপেক্টর সুদীপ্ত সাহা, এই এলাকার প্রখ্যাত বড় বাবু। নতুন সে আজ এসেছে এই গ্রামে। এসেই সে দেখতে পেল 3-4টে খুনের রহস্য। তার জন্য একটা বাড়ি প্রস্তুত করা হয়েছে, সেইখানেই সে থাকবে। বাড়িটা আসলে ভাড়া নিয়েছে সে। তার দেখাশোনার জন্য একজন চাকর অবশ্য ছিল, তার নাম ছিল নিতাই। তা বলি কি, কোনো সুবিধা করতে পারলেন কর্তামশাই? অনেকজনের তো প্রাণের সংকট রয়েছে আমাদের এই গ্রামে, বলুন না একটু। না নিতাই, আমি তো কোনো রকম ভাড়ফের করছি না, কিন্তু তারপরেও যে কেন একটা প্রমাণও হাতে পাচ্ছি না সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, অবশ্য কাজ চলছে, দেখি কি হয়। আচ্ছা কর্তা, ওই সমস্ত কথা রাখেন তো। আমি আপনার জন্য লুচি আর আলুর দম করেছি, আসেন একটু খেয়ে নেন তো দেখি। তা বেশ করেছ নিতাই, আমার কদিন ধরে লুচি আর আলুর দম খেতে খুব ইচ্ছা করছিল। চলো চলো, আমি এক্ষুনি আসছি হাত মুখ ধুয়ে। হরিহরপুর গ্রামে একটা মাত্র চায়ের দোকান, কালুদার চায়ের দোকান। কালুর চায়ের দোকানে আজকে বড় বাবু এসেছেন, মূলত ওই তদন্তের বিষয়ে কিছু খোঁজ খবর নিতে আর কি। দারোগা বাবু, কোনো প্রমাণ কি তদন্ত করে পেলেন আপনারা? গ্রামে 4-4টে তাজা প্রাণ যে ঝরে গিয়েছে, আবার কার মাথার উপর খাড়া ঝুলছে তা কে জানে। তাড়াতাড়ি করুন। চেষ্টা তো করছি কালু, কিন্তু দেখি কি হয়। আমাদের ডিপার্টমেন্ট সর্বদা সক্ষমভাবেই কাজ করছে, কিন্তু কোনো প্রমাণই খুঁজে পাচ্ছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। 4-4টে খুন করলেও কোনো প্রমাণ নেই খুনির বিরুদ্ধে। ওই খুনিটা তোমরা আর খুঁজে পাবে না হে। ওই খুনি যে সাধারণ কোনো খুনি নয়, ও হচ্ছে বজ্রভূষণ তান্ত্রিকের একমাত্র ছেলে। ও তন্ত্রবিদ্যায় পারদর্শী। ওই প্রতিশোধ নিচ্ছে ওর বাবার মৃত্যুর। ও ও কাউকে ছাড়বে না। এই গ্রামে সকলকে ও শেষ করে ফেলবে, শেষ করে ফেলবে ও। কোন তান্ত্রিক বলুন তো? আপনারা কি বলতে চাইছেন? ওই ভূত প্রেত তন্ত্রমন্ত্র এসবের চাল তো কবেই উঠে গেছে, এখনো সব বিশ্বাস করেন? বিশ্বাস করে কি আর সাধে বাবা? বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহু দূর, কথাটা মনে রাখবে। আর এই গ্রামের 4-4টে খুন হলো, এসব ওই বজ্রভূষণের ছেলের কাণ্ড। ও গ্রামের কাউকে ছাড়বে না, ও ধ্বংসলীলাতে শুরু হয়েছে। বজ্রভূষণ এককালে আমাদের এই গ্রামেই থাকতো। গ্রামের পুরো কালী মন্দিরে ও সাধনা স্থল করেছিল। সেখানে বসে বসে রোজ মন্ত্র আওড়াতো আর মানুষের বলি দিত।
লোকজন টের পেয়ে যায় যে বজ্রভূষণ এক নরবলি দেয়া তান্ত্রিক। সে কারণে বজ্রভূষণকে সকলে ধরে বেঁধে একদিন অনেক মারল। তারপরেও বজ্রভূষণের কোনো শিক্ষা হলো না। ও উল্টে আরো নরবলি দিতে শুরু করলো। গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল ওর জন্য। ছোট ছোট শিশু, বৃদ্ধ কাউকেই মানছিল না। যাকে যেখানে পাচ্ছিল তুলে নিয়ে গিয়ে বলি দিচ্ছিল। এরপরে গ্রামবাসীরা বাধ্য হয়ে একটা কাজ করতে ওই ওই তান্ত্রিক বজ্রভূষণকে ধরে আটকিয়ে একটা সেগুন গাছের সঙ্গে শক্তপোক্ত করে বেঁধে দেয়। তবে কি গ্রামবাসীরা মিলে তাকে মেরে ফেললো নাকি, যে তার ছেলে তার জন্য প্রতিশোধ নিচ্ছে? এমন কিছু ঘটেছে অবশ্যই, তাই না? দারোগা বাবু, আপনি এই সমস্ত কিছু অন্ধবিশ্বাস বা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না। এরপরেই ওই সেগুন গাছে গ্রামবাসীরা সহ আমি আগুন ধরিয়ে দিই। ওইখানেই পুড়ে ছাই হয়ে যায় বজ্রভূষণ তান্ত্রিক। কিন্তু বজ্রভূষণ তান্ত্রিকের তখন একটা 5 বয়সী ছেলে ছিল, কিন্তু ছেলেটা এখন কোথায় গেছে কেউ তা জানে না। ওই ছেলেও তন্ত্রবিদ্যা করতো বাবার কাছ থেকে শিখে শিখে। আমার তো মনে হচ্ছে ওই ওই বজ্রভূষণ তান্ত্রিকের সন্তান, একমাত্র সন্তানই তার বাবার প্রতিশোধ নিচ্ছে এই গ্রামবাসীদের ওপর থেকে। সে কারণেই 4-4টে খুন অস্বাভাবিকভাবেই ঘটল। একটা দেহ থেকে মুন্ডু আলাদা হয়ে গেল, আর একটাকে জলে ডুবিয়ে মারানো হলো। এইসব স্বাভাবিক কোনো ঘটনা নয়। আর সুজাতার মাকে তো ঘরের মধ্যে বিস্ফারিত 2টি চোখে তাকিয়ে থাকতে দেখা গেল। তাই বলছি দারোগা বাবু, তন্ত্রমন্ত্র বিশ্বাস না করলেও ওই তান্ত্রিকদের তো একটু বিশ্বাস করবেন, ভূত প্রেত আছে। আপনারা যেরকমটা বলছেন সেরকমটা তো হওয়ার কোনো কথাই নয়, কারণ এখন লোকজন অতটাও বোকা নয় যে একজনের মৃত্যুর জন্য আরেকজনকে শাস্তি দিতে যাবে। খুড়ো থামো তো, তুমিও শুরু করে দিলে। দারোগা বাবু, আপনি যান, আপনার অনেকটাই দেরি হয়ে গেল না, অনেক রাত হয়েছে। দোকানটাও আমি বন্ধ করব। খুড়ো, তুমিও চলে যাও গো, চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবই, আমার একটু কাজও আছে। এই রহস্য সমাধান আমি করেই ছাড়বো। একলা বিছানাতে বড়বাবু শুয়ে রয়েছেন। তার যেন কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। হঠাৎ করে একটা শব্দ তার কানে এলো। শব্দটা মনে হচ্ছে কেউ তার বাড়ির উঠোনের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই শব্দ শুনে তাড়াতাড়ি বিছানার থেকে উঠে বসলেন বড়বাবু। চারিদিক ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন কেমন যেন একটা হিমশীতল ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। সে তক্ষুনি ঘর থেকে বের হয়ে যান। বেরিয়ে গিয়ে দেখবেন যে মাঝ উঠোনে এত রাত্রে কে আছে। কিন্তু সেই পায়ের শব্দ অনুসরণ করতে করতে সে এক সময় গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেন। বড়বাবু হঠাৎ করে বটগাছের নিচে দেখতে পেলেন একটা লোক কাঁথা মুড়ি দিয়ে বসে রয়েছে। হঠাৎ করে লোকটা দিকে তাকাতেই লোকটা যেন হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। কে? এখানে কি কেউ ছিলেন? মনে হলো কেউ যেন উধাও হয়ে গেল। কেউ ছিলেন নাকি? দারোগা বাবুর কথা শোনার সঙ্গে সঙ্গে সেইখান থেকে একটা ছায়ামূর্তি যেন গাছের আড়াল থেকে দেখে হচ্চকিয়ে দৌড়ে পালালো। কিন্তু দারোগা বাবু তখনও বুঝতে পারল না ছায়ামূর্তিটা কে বা ওটা কি জিনিস। সে কারণে সে তাড়াতাড়ি পা চালিয়ে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল যে এই ছায়ামূর্তিটা কি কোনো মানুষ নাকি কোনো অপদেবতা। এই সমস্ত চিন্তা নিয়েই সে
ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকাল হতে না হতেই তার কাছে নিতাই তড়িকি মড়ি করে দৌড়ে দৌড়ে এসে বলল, আজ্ঞে কর্তা, অনেক দিনই তো হলো, আপনি কি এখনো খুনিকে খুঁজে বের করতে পারলেন না? আসলে উত্তরটা যদি আমি দিই তাহলে নাই হবে, তবে আমরা সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছি অবশ্য। আচ্ছা, ঠিকই তো। আসলে এই খুনি অনেক চালাক আর চতুর বলে আমার মনে হয়, না হলে কি হয়। এইটুকু কথা বলে সঙ্গে সঙ্গে নিতাই ঘরের ভেতর থেকে বাইরে চলে গেল। আর দারোগা বাবুর মনে একটু সন্দেহ জাগতে শুরু করলো, কারণ নিতাইয়ের এত ক্ষোভ কেন যে সে খুনিকে খুঁজতে পারলো কি না। আমার পাওয়ার সম্পর্কে ওই খুনির কোনো ধারণাই নেই, আমাকে ওই খুনি নাকানি চোবানি খাবে? ওর এত বড় সাহস! ওকে আমি হাতের কাছে একবার পাই, আমার পুরো বিশ্বাস কালকের ওই লোকটা খুনি ছিল, আজকেও এই দিকটা দিয়েই যাবে। এই বলার সাথে সাথে জানলার পাশ থেকে একটা ছায়ামূর্তিকে দেখতে পাওয়া গেল। ছায়ামূর্তিটার দিকে দ্বিতীয়বার যখন দারোগা বাবু তাকাতে যাবেন, তখনই ছায়ামূর্তিটা যেন একেবারে ভ্যানিশ হয়ে গেল। দারোগা বাবু একটু হচ্চকিয়ে নিজের মনে সাহস জুগালেন আর ভাবতে লাগলেন এই সমস্ত কিছু তার সঙ্গে কি হচ্ছে। সে একটা শব্দ শুনে ঘর থেকে তাড়াতাড়ি হেঁটে বাইরে বের হলেন। শব্দটা আসলে কারোর পায়ের শব্দ, সেটা শুনলেই বেশ বুঝতে পারা যায়। ওই আগন্তুকের পায়ের শব্দ অনুসরণ করতে করতে দারোগা বাবু কালকে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ কখন যে করে ফেললেন সেটা সে নিজেও বুঝতে পারলেন না। এখন সে দেখতে পেলেন একটি লোক গায়ে চাদর গায়ে দিয়ে বসে আগুনের সামনে মন্ত্র বিড়বিড় করছে। দারোগা বাবু বুঝতে পারলেন এই গায়ের রতন খুড়োর কথাই ঠিক, এ কোনো সাধারণ লোক নয়, এ হলো কাপালিক বা বজ্রভূষণ তান্ত্রিকের সন্তান। হঠাৎ করে যজ্ঞের আলোয় সে দেখতে পেলেন এই মুখটা তার অতি পরিচিত। এই মুখ যার কারণ নয়, তার চাকর নিতাইয়ের। এ কি, আমি কি ঠিক দেখছি চোখে? এটা তো নিতাই। এই নিতাই, তুই এখানে কি করছিস? তার মানে কি এসব? হ্যাঁ কর্তা বাবু, আপনি ঠিকই ধরেছেন, আমি আমি বজ্রভূষণ তান্ত্রিকের একমাত্র সন্তান। কি বলছোটা কি? তার মানে ওই সমস্ত খুন তুমি করেছো? কিন্তু কিন্তু কিভাবে? খুন হওয়ার সময় তো তুমি আমার সঙ্গেই ছিলে, তাহলে তুমি কি করে এই সমস্ত খুন করবে বলো তো একটু? আমি তো নিজের হাতে এই গ্রামবাসীদের খুন করিনি কর্তা, আমার আমার হয়ে কাজ করে দিয়েছে কালযক্ষিণী। হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন, ও আসছে। পরক্ষণে একটা বিকট হাসি হাসতে হাসতে এক নারীর উপস্থিত হলো সেইখানে। কি ভয়ানক সেই নারীটি! এই মেয়েটা কোথা থেকে এলো? মেয়েটার হাতে তো ওটা ওটা কি? এই মেয়েটা কে বলো তো? এই মেয়েটা তোমার সঙ্গে মিলে কি মারতে সাহায্য করেছে? হ্যাঁ কর্তা বাবু, এই মেয়েটাই সাহায্য করেছে। ও হলো তন্ত্রজ্ঞানের একমাত্র উত্তর সাধিকা, কালযক্ষিণী। ওকে তুষ্ট করেই তো এই গ্রামটাকে আমি ধ্বংস করতে পারবো। ওই বিকট দর্শনীয় মেয়েটা দারোগা বাবুর দিকে তাকিয়ে খিলখিল খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। মনে হচ্ছিল এই দারোগা বাবুই তার পরবর্তী শিকার, সেটা স্পষ্ট বোঝা যায়। কালযক্ষিণী, এই এই দারোগা বাবুকে তুমি শেষ করে ফেলো। আমার প্রতিশোধে ওই একমাত্র বাধা।
এই কথা বলার সঙ্গে সঙ্গে অট্টহাসি করতে করতে ওই নারী ছায়ামূর্তিটি ঝাঁপিয়ে পড়ল দারোগা বাবুর ওপর। একটা আর্তনাদ ভেসে এলো। অনেক লাফিয়েছিলে না দারোগা, এবার বোঝো কেমন লাগছে তোমার। হ্যাঁ, আমার পিতাকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছিল এই গ্রামবাসী, আমিও এদের ছাড়বো না। আমার পিছু পিছু এসো। নমস্কার সকল দর্শক বন্ধুরা, ভয়ে ভরা ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত কাজের নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আর এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের পছন্দের প্রিয় মানুষদের কাছে। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কেমন গল্প দেখতে পছন্দ করবেন সেইটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান, আমরা চেষ্টা করব সেটা আনার।